কখনো কি মনে হয়েছে কেউ আপনার দিকেই তাকিয়ে আছে, আপনার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে? আজকের গল্পটা কোনো সাধারণ ভূতের মুভির গল্প না, বরং এটা এমন এক ধরনের ভয়ের গল্প যা আপনাকে মানসিকভাবে অস্থির করে দেবে। গল্পটা নিয়ে বেশি কিছু বলতে চাই না, কিন্তু ভিডিও শেষে আপনি নিজেই বলতে বাধ্য হবেন যে এটা একটা মাস্টারপিস। তাহলে চলুন আর বেশি স্কিপ না করে এই গা শিউড়ে দেওয়ার মতো গল্পটা রিক্যাপ করা যাক। সিনেমার শুরুতেই আমরা দেখি একটা শান্ত এলাকা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, চারিদিকটা বেশ নিরিবিলি। হঠাৎ একটা বাড়ির মেইন দরজা খুলে এক টিনেজ মেয়ে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। মেয়েটার নাম অ্যানি। তার পরনে খুব অদ্ভুত পোশাক, গায়ে সাদা স্লিভলেস টপ আর হাফ প্যান্ট, যেটা অনেকটা নাইট ড্রেসের মতো, কিন্তু পায়ে টকটকে লাল হাই হিল জুতো। মনে হচ্ছে সে যেন ঘুমের মধ্যে থেকে উঠে হঠাৎ দৌড় দিয়েছে বা তাড়াহুড়ো করে বেরিয়েছে। মেয়েটা রাস্তায় নেমে এদিক ওদিক তাকাচ্ছে, যেন ভয়ঙ্কর কিছু তাকে তাড়া করেছে। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে আতঙ্কে পাগল হয়ে যাবে। সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একবার পেছন দিকে তাকাচ্ছে, আবার তার বাড়ির দিকে তাকাচ্ছে। আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখছে, কিন্তু কেউ বুঝতে পারছে না অ্যানির সমস্যা কি। মেয়েটা আবার উল্টো ঘুরে বাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু সে বাড়ির ভেতর ঢোকে না। বাড়ির সামনে লোনে দাঁড়িয়ে সে আবার রাস্তার দিকে তাকায়। তার বাবা তখন বেরিয়ে আসেন। মেয়ের অবস্থা দেখে সে জিজ্ঞাসা করেন, অ্যানি, তুমি কি ঠিক আছো? অ্যানি বাবার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি ঠিক আছি। কিন্তু তার গলার স্বর আর চোখের ভাষায় পরিষ্কার বোঝা যাচ্ছে সে মোটেও ঠিক নেই। সে যেন বাবাকে কিছু বোঝাতে পারছে না, বা হয়তো বোঝাতে চাইছে না, যেন তার বাবার কোনো ক্ষতি না হয়। এরপর সে হঠাৎ করেই নিজের গাড়িতে উঠে বসে এবং প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। দৃশ্যটা দেখেই আপনাদের মনে হবে, কি এমন জিনিস যা দেখা যাচ্ছে না, কিন্তু মেয়েটাকে এত ভয় পাইয়ে দিয়েছে। রাত নেমে আসে। অ্যানি গাড়ি চালিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছে। জায়গাটা শুনশান, জনমানবহীন। সে গাড়ির হেডলাইট জ্বেলে সমুদ্রের দিকে মুখ করে বসে আছে। ভয়ের চোটে সে কাঁপছে। সে তার বাবাকে ফোন করে কান্নাকাটি করতে করতে বলে যে সে তার বাবা আর তার মাকে খুব ভালোবাসে। এটা যেন তার শেষ বিদায়। সে জানে তার হাতে আর বেশি সময় নেই। পরদিন সকালে আমরা দেখি সমুদ্রের পাড়ে অ্যানির লাশ পড়ে আছে। দৃশ্যটা শিউরে ওঠার মতো। অ্যানির পা খুব অদ্ভুতভাবে অস্বাভাবিক অ্যাঙ্গেলে পেছন দিকে মচকে আছে, যেন কোনো দানবীয় শক্তি তাকে দুমড়ে মুচড়ে মেরে ফেলেছে। এখানেই সিনেমার টাইটেল ভেসে ওঠে। আমরা বুঝে যাই যেই জিনিসটা তাকে তাড়া করছিল সেটা শেষ পর্যন্ত তাকে ধরেই ফেলেছে। এরপর সিন কাট হয়। আমরা পরিচিত হই আমাদের মেন ক্যারেক্টার জে এর সাথে। জে একজন কলেজ স্টুডেন্ট, দেখতে বেশ সুন্দরী, সাধারণ একটা মেয়ে। সে তার মা আর বোন ক্যালির সাথে থাকে। তাদের বাড়িটা বেশ পুরনো ধাঁচের, আসবাবপত্রগুলোও ভিন্টেজ। যে তার বাড়ির সুইমিং পুলে রিল্যাক্স করছে। তার জীবনটা খুব সাধারণ, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর বয়ফ্রেন্ড হিউ এর সাথে ঘোরাঘুরি করা। হিউ ছেলেটাকে দেখতে এমনিতে ভালোই মনে হয়, কিন্তু তার মধ্যে সবসময় কেমন যেন একটা চাপা টেনশন কাজ করে, যেটা যে খেয়াল করে না। জে আর হিউ ডেটে যায়। আজ তারা একটা মুভি থিয়েটারে সিনেমা দেখতে গেছে। থিয়েটারটা বেশ পুরনো আমলের। ভেতরে খুব সুন্দর অর্গান বাজানো হচ্ছে। তারা পপকর্ন খেতে খেতে কথা বলছে। হিউ তখন জেকে একটা অদ্ভুত খেলার কথা বলে। সে বলে, চলো আমরা এখানকার মানুষজনকে দেখি আর ভাবি তারা কে কি করে। যে রাজি হয়। তারা একে একে বিভিন্ন মানুষকে পয়েন্ট করে। ওই লোকটা হয়তো কাউকে খুঁজছে, ওই মেয়েটা হয়তো কারোর জন্য অপেক্ষা করছে। হঠাৎ কেউ একদম চুপ হয়ে যায়। সে থিয়েটারের পেছনের দরজার দিকে তাকিয়ে জমে যায়। যে জিজ্ঞাসা করে, কি হলো? হিউ আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, তুমি কি ওই মেয়েটাকে দেখতে পাচ্ছ? ওই যে হলুদ জামা পরা মেয়েটা। যে ঘাড় ঘুরিয়ে তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পায় না। দরজার সামনেটা একদম ফাঁকা। যে অবাক হয়ে বলে, কই, ওখানে তো কেউ নেই। কিন্তু হিউ এর মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে জের হাত ধরে বলে, আমাদের এখনই এখান থেকে যেতে হবে। চলো, এক্ষুনি চলো। যে কিছুই বুঝতে পারে না, কিন্তু হিউ এর জোরাজুরিতে তারা সিনেমা শেষ না করেই বেরিয়ে আসে। বাইরে এসে হিউ নার্ভাস ভাবে এদিক ওদিক তাকাতে থাকে, যেন কেউ তাদের ফলো করছে। যেভাবে হয়তো হিউ এর শরীর খারাপ, বা সে কোনো মানসিক সমস্যায় আছে, অথবা সে যেই মেয়েটাকে দেখেছে সেটা হিউ এর এক্স। হিউ হয়তো তার এক্সের সামনে জেকে আনতে চায় না। পরের দৃশ্যে আমরা দেখি যে তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে।
জের বোন ক্যালি, বন্ধু পল আর ইয়ারার সাথে সে তার ডেটের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করে। পল ছেলেটা জেকে ছোটবেলা থেকেই পছন্দ করে, কিন্তু জে তাকে শুধুই বন্ধু ভাবে। যে পলের দিকে খুব একটা পাত্তা দেয় না, কারণ সে এখন হিউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ওই অদ্ভুত ঘটনার পরেও যে হিউয়ের সাথে সম্পর্ক চালিয়ে যায়। কিছুদিন পর তারা আবারও ডেটে যায়। এবার তারা হিউয়ের গাড়িতে করে একটু নির্জন জায়গায় যায়। সেখানে গাড়ির পেছনের সিটে তারা ইন্টিমেট হয়। যে খুব খুশি, সে হিউকে ভালোবাসে এবং তার সাথে এই স্পেশাল মোমেন্ট শেয়ার করতে পেরে সে ইমোশনাল হয়ে পড়ে। খেলাধুলোর পর তারা শুয়ে শুয়ে কথা বলছে, যে ভবিষ্যতের স্বপ্ন দেখছে, রোমান্টিক কথা বলছে। কিন্তু হিউয়ের আচরণে আবারও সেই অদ্ভুত অস্থিরতা দেখা যায়। সে হঠাৎ করেই বলে যে আমি বাইরে থেকে আসছি। যেভাবে সে ফ্রেশ হতে যাচ্ছে, হিউ গাড়ি থেকে নামে, পেছনের ট্রাঙ্ক খোলে এবং সেখান থেকে একটা বোতলে ক্লোরোফর্ম মাখানো কাপড় নিয়ে ফিরে আসে। যে কিছু বুঝে ওঠার আগেই হিউ তার মুখে সেই কাপড় চেপে ধরে। যে ছটফট করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জের জ্ঞান ফিরে তখন সে দেখে সে একটা পরিত্যক্ত বিল্ডিং এর ভেতর। তার হাত পা একটা হুইল চেয়ারের সাথে শক্ত করে বাঁধা। সে ভয়ে চিৎকার করতে থাকে। সামনেই হিউ বসে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অনুতপ্ত, কিন্তু নিরুপায়। কেউ জের কাছে এসে বলে, দয়া করে চিৎকার করো না, আমি তোমাকে আঘাত করতে চাই না, আমার কথাটা মন দিয়ে শোনো, এটা তোমার জীবনের প্রশ্ন। যে কাঁদছে, সে বুঝতে পারছে না তার ভালোবাসার মানুষটা তার সাথে এমন কেন করল। কেউ তখন তাকে আসল সত্যটা বলে। কেউ বলে যে আমি তোমাকে একটা জিনিস পাস করে দিয়েছি, আমাদের ইন্টিমেট হওয়ার মাধ্যমে এটা তোমার কাছে চলে গেছে। যে অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মনে হয় কেউ সত্যিই কোনো মানসিক রোগী। কিন্তু হিউ ব্যাখ্যা করতে থাকে, একটা জিনিস আছে, একটা এন্টিটি বা সত্তা, এটা এখন তোমাকে ফলো করবে। এটা পৃথিবীর যে কোনো জায়গায় তোমাকে খুঁজে পাবে। হিউয়ের এমন আবোল তাবোল কথা যে বিশ্বাস করতে পারে না, ভাবে হিউ পাগল হয়ে গেছে। হিউ ডিটেইলে নিয়মগুলো বোঝায়। শোনো, এটা খুব ধীর গতিতে হাঁটে, কিন্তু এটা কখনো থামে না। যতক্ষণ না ও তোমাকে ধরছে, ও হাঁটতেই থাকবে। তুমি যতই দূরে যাও ও তোমার পিছু নেবে। কেউ আরো বলে, সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই জিনিসটা যে কোনো মানুষের রূপ ধরতে পারে। এটা তোমার পরিচিত কেউ হতে পারে, আবার অচেনা কেউও হতে পারে। ভিড়ের মধ্যে কোনো সাধারণ মানুষের মতো করে তোমার দিকে হেঁটে আসতে পারে। কিন্তু একটা বিষয় মনে রাখবে, ও শুধু হাঁটতে পারে, দৌড়াতে পারে না। যদি তুমি দেখো কেউ তোমার দিকে এক দৃষ্টি তাকিয়ে হেঁটে আসছে, তবে পালাবে। যে এসব শুনে আরো ভয় পেয়ে যায়। কেউ তাকে বলে, এই অভিশাপ থেকে বাঁচার একটাই উপায় আছে, তোমাকে অন্য কারোর সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াতে হবে। তাহলে এটা তোমার থেকে তার কাছে চলে যাবে। তখন ও সেই মানুষটাকেই ফলো করবে, তোমাকে নয়। কিন্তু সাবধান, যদি ও ওই লোকটাকে মেরে ফেলে, তবে ও আবারও তোমার কাছে ফিরে আসবে। তাই এমন কাউকে বেছে নিও না যে সহজেই মারা পড়বে। কেউ স্বীকার করে যে সেই অভিশাপটা এক রাতে এক পতিতা মেয়ের সাথে সময় কাটানোর পরে পেয়েছিল এবং বাঁচার জন্য সে জের সাথে প্রেমের নাটক করেছে এবং জের সাথে ইন্টিমেট হয়েছে যেন এটা জের ঘাড়ে চাপানো যায়। কেউ তার কথা প্রমাণ করার জন্য জেকে হুইল চেয়ারে করে বিল্ডিং এর কিনারায় নিয়ে যায়। সে বলে, তাকাও ওদিকে। যে অন্ধকারে তাকায়। কিছুক্ষণ পর সে দেখে দূর থেকে এক নগ্ন মহিলা তার দিকে ধীরে ধীরে হেঁটে আসছে। কেউ বলে, দেখতে পাচ্ছ, ওটা আসছে, ওটা আমাকেই খুঁজছে। কিন্তু এখন তুমিও দেখতে পাচ্ছ, কারণ অভিশাপটা এখন তোমার। মহিলাটা যত কাছে আসে যে ততটাই আতঙ্কিত হয়। মহিলাটা কোনো কথা বলছে না, তার চেহারায় কোনো এক্সপ্রেশন নেই, শুধু রোবটের মতো হেঁটে আসছে। যখন মহিলাটা বেশ কাছে চলে আসে, তখন হিউ জেকে নিয়ে দৌড়ে গাড়িতে উঠে এবং সেখান থেকে পালায়। হিউ জেকে নিয়ে তার বাড়ির সামনে আসে। সেখানে তাকে বিধ্বস্ত আর প্রায় নগ্ন অবস্থায় লনে ফেলে দিয়ে হিউ গাড়ি নিয়ে পালিয়ে যায়। জের বোন ক্যালি এবং বন্ধুরা তাকে উদ্ধার করে। যে মানসিকভাবে ভেঙে পড়েছে। ক্যালি এবং বাকিরা পুলিশে খবর দেয়, কিন্তু পুলিশকে তো আর ভূতের গল্প বলা যায় না। যে পুলিশকে শুধু বলে হিউ তাকে কিডন্যাপ করেছিল। পুলিশ হিউয়ের খোঁজ করে, কিন্তু হিউ নাম পাল্টে ফেলেছিল। তার আসল নাম হিউ না, তাই তাকে খুঁজে পাওয়া যায় না। তার আসল নাম, ঠিকানা কিছুই যে জানত না। যে প্রথমে তার বন্ধুদের কিছুই খুলে বলে না। সে ভাবে এসব তার মনের ভুল, আর হিউ তাকে ইউজ করার জন্য এইসব গল্প সাজিয়ে তাকে ছেড়ে গেছে। কিন্তু কয়েকদিন পর যে যখন কলেজে ক্লাসে বসে আছে,
জানালার বাইরে দিয়ে সে দেখে করিডোর দিয়ে এক বৃদ্ধ মহিলা হেঁটে আসছে। মহিলাটার পরনে হসপিটালের গাউন, চুল উস্কো খুস্কো। যে প্রথমে গুরুত্ব দেয় না, কিন্তু সে খেয়াল করে মহিলাটা সোজা তার ক্লাসরুমের দিকেই আসছে এবং ক্লাসের অন্য কেউ তাকে দেখছে না। কেউ বলেছিল যে জিনিসটা শুধু সেই দেখতে পাবে যার উপর অভিশাপটা আছে, মানে এটাকে যে ছাড়া অন্য কেউ দেখছে না। সে বইপত্র ফেলে ক্লাস থেকে দৌড়ে বের হয়। করিডোরে বেরিয়ে সে দেখে ওই বৃদ্ধ মহিলাটা এখনো তার দিকেই ধীর পায়ে হেঁটে আসছে। যে আর দেরি না করে সোজা বাড়িতে চলে আসে। বাড়িতে এসে যে ভয়ে কাঁপছে, সে বুঝতে পারছে কেউ যা বলেছিল সব সত্যি। এই জিনিসটা তাকে ছাড়বে না। সে তার বন্ধুদের সব খুলে বলার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করতে চায় না। পল আর ক্যালি তাকে সান্ত্বনা দেয়। সবাই ভাবে যে তার ভালোবাসার মানুষের এমন ধোঁকার কারণে ট্রমায় আছে। তারা ঠিক করে যে আজ রাতে তারা জের সাথে থাকবে, যেন সে ভয় না পায়। রাতে সবাই মিলে জের ঘরে আড্ডা দিচ্ছে। হঠাৎ তারা নিচতলায় কাঁচ ভাঙার শব্দ শোনে। পল নিচে গিয়ে দেখে জানালার কাঁচ ভাঙা, কিন্তু কেউ নেই। সে ভাবে হয়তো বাইরে থেকে কেউ পাথর মেরেছে, কিন্তু জের মনে কুডাক দেয়। সে নিচে উঁকি দিয়ে দেখে রান্নাঘরের দিক থেকে কেউ একজন হেঁটে আসছে। ভালো করে তাকিয়ে সে শিউরে ওঠে। এক দীর্ঘদেহী মহিলা, যার জামা কাপড় ছেঁড়া এবং নোংরা, যে দিকেই এগিয়ে আসছে। মহিলাটার পা দিয়ে প্রস্রাব গড়িয়ে পড়ছে। দৃশ্যটা অত্যন্ত বীভৎস। যে চিৎকার করে উপরে উঠে আসে এবং দরজা বন্ধ করে দেয়। তার বন্ধুরা অবাক হয়ে যায়, কারণ তারা কিছুই দেখতে পাচ্ছে না। যে তাদের বলে ওটা ভেতরে, ওটা আসছে। বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে যে কেউ নেই, কিন্তু যে জানে তার সময় ঘনিয়ে এসেছে। দরজার ওপাশে ধপ ধপ শব্দ শোনা যায়, যেন কেউ ধাক্কা দিচ্ছে। কিন্তু যখন দরজা খোলা হয়, দেখা যায় সেখানে কেউ নেই, শুধু জের বন্ধু ইয়ারা দাঁড়িয়ে আছে। কিন্তু যে দেখে ইয়ারার ঠিক পিছনে এক বিশাল লম্বা লোক, টলম্যান দাঁড়িয়ে আছে, যার চোখ দুটো কোটরে ঢুকে আছে। আর ওই চোখ দিয়ে ভয়ঙ্কর ভাবে সে জের দিকে তাকিয়ে আছে। যে আর সহ্য করতে পারে না, সে পিছনের দরজা দিয়ে দৌড়ে পালায়। যে বুঝতে পারে এই জিনিসটা তার বাড়ির ভেতর ঢুকে পড়েছে, তাই সে রাস্তায় বেরিয়ে আসে। যে বাড়ির পাশে একটা পার্কে দোলনায় চুপচাপ বসে থাকে আর ভয়ে ভয়ে চারপাশ দেখে। তখনই সে দূর থেকে আবারও কাউকে আসতে দেখে। লোকটা তার দিকেই এগিয়ে আসছে। যে আবারও ঘাবড়ে যায়। ততক্ষণে বাকিরা চলে এসেছে। তারা জেকে শান্ত করে, কারণ এবার শুধু যে নয়, সবাই দূর থেকে হেঁটে আসা সেই লোকটাকে দেখতে পাচ্ছে। লোকটা কাছে আসলে বোঝা যায় এটা জের প্রতিবেশী গ্রেগ। গ্রেগ জেকে দেখতে পেয়ে তার কাছে আসছিল। গ্রেগ একটু মাস্তান টাইপের ছেলে। যে তাকে বলে কেউ তার পিছু নিয়েছে। গ্রেগ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। যে তখন বন্ধুদের নিয়ে গ্রেগের গাড়িতে ওঠে, কারণ হিউই একমাত্র ব্যক্তি যে জানে এই বিপদ থেকে বাঁচার আসল উপায় কি এবং সে কোথায় লুকিয়ে আছে। এখান থেকেই শুরু হয় তাদের আসল জার্নি। যে আর তার বন্ধুরা গ্রেগের গাড়িতে করে হিউয়ের খোঁজ শুরু করে। যে তখনও কাঁপছে। তার চোখের সামনে ভাসছে সেই লম্বা লোকটার বীভৎস চেহারা। গ্রেগ, পল, ইয়ারা আর ক্যালি সবাই মিলে প্রথমে হিউয়ের সেই বাড়িতে যায় যেখানে সে জেকে নিয়ে যেত, কিন্তু সেখানে গিয়ে তারা অবাক হয়ে যায়। বাড়িটা কোনো বসবাসের যোগ্য বাড়ি নয়, বরং একটা পরিত্যক্ত ভাঙাচোরা ভুতুড়ে জায়গা। চারিদিকে আগাছা, ধুলো আর মাকড়সার জাল। বোঝা যায় হিউ আসলে এখানে থাকতো না, সে জেকে মিথ্যে বলেছিল। তারা সাবধানে বাড়ির ভেতর ঢোকে। ঘরগুলোর অবস্থা শোচনীয়, আসবাবপত্রগুলো ভাঙা। তবে খুঁজতে খুঁজতে পল একটা পুরনো ম্যাগাজিন খুঁজে পায়। সেখানে হিউয়ের একটা ছবি ছাপা ছিল। ম্যাগাজিনটা দেখে আর হিউয়ের জ্যাকেটের লোগো দেখে তারা বুঝতে পারে হিউ আসলে কোন হাই স্কুলে পড়তো। এই ক্লু ধরে তারা সোজা সেই স্কুলে চলে যায়। স্কুলের রেকর্ড আর রিয়ার বুক ঘেটে তারা জানতে পারে হিউয়ের আসল নাম হিউ নয়, তার নাম জেফ রেডমন্ড। যে রাগ তখন আকাশ ছোঁয়া। যে ছেলেটার সাথে সে প্রেম করেছে, যার সাথে সে ভবিষ্যৎ নিয়ে ভেবেছিল, সে আসলে পুরোটাই একটা ফেক আইডেন্টিটি নিয়ে ঘুরছিল। জেফ রেমন্ডের আসল বাড়ির ঠিকানা জোগাড় করে তারা সোজা তার বাড়ির দরজায় কড়া নাড়ে। দরজা খোলেন এক মধ্যবয়স্ক ভদ্রমহিলা। তাকে দেখেই যে রক্ত হিম হয়ে যায়। এই তো সেই মহিলা, সেই পরিত্যক্ত বিল্ডিংয়ে যে যাকে নগ্নাবস্থায় তার দিকে আসতে দেখেছিল। ইনি দেখতে হুবহু তার মতো। যে বুঝতে পারে সেই এন্টিটি বা সত্তাটা আসলে জেফের মায়ের রূপ ধরেই তার দিকে আসছিল। তার মানে
এই অ্যান্টিটিটা মানুষের স্মৃতি বা পরিচিতদের রূপ নিতে পারে। কিছুক্ষণ পর জেফ বেরিয়ে আসে। জেকে দেখে সে চমকে ওঠে, কিন্তু পালানোর চেষ্টা করে না। সে জানতো একদিন না একদিন এটা হতোই। জেফ তখন জের বন্ধুদের সামনে সব স্বীকার করে। সে বলে যে এক রাতের এক ভুলের কারণে এক পতিতা মেয়ের সঙ্গে ওয়ান নাইট স্ট্যান্ডের পর থেকেই এই অ্যান্টিটি তার পিছু নিয়েছিল। সে জেকে আবারও মনে করিয়ে দেয় বাঁচার নিয়মটা। জেফ বলে, এটাকে পাস করার একমাত্র উপায় হলো কারোর সাথে ইন্টিমেট হওয়া। আমি বাঁচার জন্য তোমার সাথে এটা করেছি। এখন তুমি যদি বাঁচতে চাও, তোমাকেও একই কাজ করতে হবে। গ্রেগ এসব শুনে রেগে যায়। সে বিশ্বাসই করতে চায় না যে শারীরিক সম্পর্কের মাধ্যমে কোনো ভূত বা শয়তান এক শরীর থেকে অন্য শরীরে যেতে পারে। সে জেফকে ধমক দিয়ে বলে, তুমি আবোল তাবোল বকছো। কিন্তু জেফ খুব সিরিয়াস। সে বলে, আমি জানি না ওটা কি, কিন্তু এটা থামে না। আর শোনো, যদি ওই অ্যান্টিটি জেকে মেরে ফেলে, তাহলে ওটা আবারও আমার কাছে ফিরে আসবে। ওটা চেইন সিস্টেমে কাজ করে, একে একে সবাইকে মেরে আবার শুরুতে ফিরে যায়। মানে জেফ নিজেও পুরোপুরি নিরাপদ নয়। গ্রেগ ঠিক করে তারা জেকে নিরাপদ কোনো জায়গায় নিয়ে যাবে। গ্রেগ সবাইকে নিয়ে তার পরিবারের লেক হাউসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জায়গাটা শহর থেকে অনেক দূরে, নিরিবিলি এবং নিরাপদ মনে হয়। গাড়িতে করে যাওয়ার সময় যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, তার মনে একটাই ভয়, ওই জিনিসটা কি এখনো তার পিছু পিছু হাঁটছে? কেউ বলেছিল ওটা ধীর গতিতে চলে, কিন্তু কখনো থামে না। তার মানে যে যখন গাড়িতে করে দ্রুত পালাচ্ছে, ওটা হয়তো মাইলের পর মাইল হেঁটে তাদের ফলো করছে। লেক হাউসে পৌঁছে তারা কিছুটা স্বস্তি পায়। জায়গাটা খুব সুন্দর, সামনে বিশাল লেক, চারিদিকে জঙ্গল। কিন্তু এই সৌন্দর্য বেশিক্ষণ টেকে না। গ্রেগ জেকে একটা রিভলভার চালানো শেখায়। সে বলে, যদি কেউ আসে, তুমি গুলি করবে। যে মন দিয়ে গুলি চালানো শেখে, কারণ সে জানে তার শত্রু কোনো সাধারণ মানুষ নয়। পরদিন দুপুরে তারা সবাই লেকের পাড়ে বসে রিল্যাক্স করছে। রোদ ঝলমলে দিন, মনে হচ্ছে সব ঠিকঠাক। যে একটা চেয়ারে বসে আছে, বাকিরা গল্প করছে। হঠাৎ যে খেয়াল করে তাদের পেছনের ঝোপের আড়াল থেকে ইয়ারা বেরিয়ে আসছে। যে একটু অবাক হয়, কারণ ইয়ারা তো তাদের সাথেই ছিল, বা হয়তো ওয়াশরুমে গিয়েছিল। কিন্তু ওই মেয়েটা ধীরে ধীরে জের দিকে এগিয়ে আসছে। যে তখন লেকের দিকে তাকায় এবং শিউরে ওঠে। আসল ইয়ারা তো লেকে সাঁতার কাটছে। তাহলে ডাঙায় হেঁটে আসা ওই মেয়েটাকে? যে চিৎকার করার আগেই সেই নকল ইয়ারা জের খুব কাছে চলে আসে এবং খপ করে তার চুল ধরে ফেলে। এন্টিটিটা এবার জের বন্ধুর রূপ ধরে এসেছে। যেন যে কনফিউজড হয়ে যায়, যে বাঁচার জন্য ছটফট করতে থাকে। বাকিরা এই দৃশ্য দেখে হতবম্ব হয়ে যায়। তারা দেখছে যে চুল কেউ একজন অদৃশ্য শক্তিতে টেনে ধরেছে, কারণ তারা তো এন্টিটিটাকে দেখতে পাচ্ছে না, কিন্তু যে দেখছে নকলিয়ারা তাকে মেরে ফেলার চেষ্টা করছে। পল দৌড়ে আসে এবং একটা কাঠের চেয়ার দিয়ে ওই অদৃশ্য বা জের দেখা অ্যান্টিটির উপর আঘাত করে। আঘাতটা লাগে, কারণ অ্যান্টিটিটা সেখানেই আছে। যে আর পল কোনো মতে সেখান থেকে দৌড়ে গ্যারেজের দিকে পালায়, কিন্তু ওটা তাদের ছাড়ছে না। যে তার রিভলভার বের করে এবং ওই অ্যান্টিটিটাকে লক্ষ্য করে পর পর কয়েকটা গুলি চালায়। গুলিগুলো তার শরীরে লাগে, সে মাটিতে পড়ে যায়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে আবার উঠে দাঁড়ায়, যেন কিছুই হয়নি। কেউ ঠিকই বলেছিল, এটাকে কোনো সাধারণ অস্ত্র দিয়ে মারা সম্ভব নয়। ওটা আবার হাঁটতে শুরু করে। যে আর তার বন্ধুরা গ্যারেজের ভেতর ঢুকে দরজা আটকে দেয়। বাইরে থেকে দরজায় ধুমধাম শব্দ হতে থাকে। মনে হচ্ছে কেউ পুরো শক্তি দিয়ে দরজাটা ভাঙার চেষ্টা করছে। সবাই কুঁকড়ে আছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে যায়, দরজাটা ভেঙে খুলে যায়। সবাই আটকে ওঠে, কিন্তু দেখা যায় গ্রেগ দাঁড়িয়ে আছে। সে বাইরে থেকে এসেছে এবং বলছে, কই, এখানে তো কেউ নেই। গ্রেগ যেহেতু ওটা দেখতে পায় না, সে ভাবছে যে হ্যালোসিনেশনে ভুগছে। গ্রেগ তাদের আশ্বস্ত করে চলে যায়, কিন্তু বিপদ তখনও কাটেনি। গ্রেগ চলে যাওয়ার ঠিক পরেই যে দেখে গ্যারেজের ভাঙা দরজা দিয়ে আরেকজন ঢুকছে। এবার আর ইয়ারা নয়, এবার এন্টিটিটা রূপ নিয়েছে জের প্রতিবেশী একটা বাচ্চার, একটা ছোট ছেলে। কিন্তু তার চাহনি শয়তানের মতো। যে বুঝতে পারে এটা থামবে না, সে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গ্রেগের গাড়িতে উঠে বসে এবং একাই গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু আতঙ্কে তার হাত পা কাঁপছিল। সে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা সোজা রাস্তার পাশের এক বিশাল কর্নফিল্ড বা ভুট্টার খেতে নিয়ে যায়। গাড়িটা ক্র্যাশ করে
জের জ্ঞান ফিরে হসপিটালে। তার হাত ভেঙে গেছে, প্লাস্টার করা। হসপিটালের বেডে শুয়ে সে ছাদের দিকে তাকিয়ে আছে। চারিদিকটা নিস্তব্ধ। হঠাৎ সে করিডোরে পায়ের শব্দ শুনতে পায়। জের বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। সে কি তবে হসপিটালেও চলে এসেছে? শব্দটা তার কেবিনের দরজার কাছে এসে থামে। দরজাটা আস্তে আস্তে খোলে। যে ভয়ে চোখ বন্ধ করে ফেলে, কিন্তু না, ওটা ছিল একজন নার্স। যে একটু স্বস্তি পায়, কিন্তু সে জানে তার হাতে বেশি সময় নেই। ওটা যে কোনো মুহূর্তে এখানেও পৌঁছে যাবে। হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর যে বুঝতে পারে তার সামনে আর কোনো পথ খোলা নেই। কেউ এর কথাটাই সত্যি। বেঁচে থাকার একমাত্র উপায় হলো এটাকে অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া। কিন্তু যে কি এতটাই স্বার্থপর হতে পারবে? সে তার ভালোবাসার মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে? গ্রেগ জেকে ভালোবাসে, এবং সে এখনো বিশ্বাস করে না যে কোনো ভূত আছে। সে জেকে সাহায্য করতে চায়। যে তখন কঠিন সিদ্ধান্ত নেয়। সে গ্রেগের সাথে ইন্টিমেট হয়। তারা ঘনিষ্ঠ হয়, এবং এর মাধ্যমে যে এই ভয়ঙ্কর অভিশাপটা গ্রেগের শরীরে পাস করে দেয়। গ্রেগ এটা করে কারণ সে প্রমাণ করতে চায় যে এসব ভূত প্রেত বলে কোনো কিছু নেই। সবই জের মনের ভুল। 3 দিন কেটে যায়। যে আর গ্রেগ স্বাভাবিক জীবন কাটানোর চেষ্টা করছে। যে ভয়ে ভয়ে গ্রেগকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু দেখছো? গ্রেগ হাসে, বলে, না, এখনো কিছু দেখিনি। যে একটু আশ্বস্ত হয়, হয়তো সে মুক্তি পেয়েছে। কিন্তু এই শান্তি বেশিক্ষণ থাকে না। আরো কয়েকদিন পর যে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। হঠাৎ সে দেখে রাস্তা দিয়ে গ্রেগ হেঁটে আসছে। কিন্তু সমস্যা হলো আসল গ্রেগ তো বাড়িতেই আছে। যে ভালো করে তাকায়, সে দেখে ওই নকল গ্রেগ সোজা আসল গ্রেগের বাড়ির দিকে যাচ্ছে। যে বুঝতে পারে ওটা এখন গ্রেগকে ফলো করছে। যে সঙ্গে সঙ্গে গ্রেগকে ফোন করে সতর্ক করার চেষ্টা করে, কিন্তু গ্রেগ ফোন তোলে না। যে দৌড়ে গ্রেগের বাড়ির দিকে যায়। সে দেখে অ্যান্টিটিটা এবার রূপ বদলেছে। সে এখন গ্রেগের মায়ের রূপ ধরেছে, কিন্তু এক বিকৃত অর্ধনগ্ন অবস্থায়। অ্যান্টিটিটা গ্রেগের দরজায় কড়া নাড়ে। গ্রেগ দরজা খুলে। হয়তো সে তার মাকে দেখছে, কিন্তু দরজা খোলার সাথে সাথেই এই অ্যান্টিটি গ্রেগের উপর ঝাঁপিয়ে পড়ে। যে জানালা দিয়ে উঁকি মেরে দেখে এক বীভৎস দৃশ্য। অ্যান্টিটি গ্রেগের সাথে ইন্টিমেট হচ্ছে এবং একই সাথে তাকে মেরে ফেলছে। দৃশ্যটা এতটাই ভয়ানক যে যে আর সহ্য করতে পারে না। সে বোঝে তার প্ল্যান ব্যর্থ হয়েছে। গ্রেগ মারা গেছে, মানে অভিশাপটা এখন আবারও জের কাছে ফিরে আসবে। যে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে জানে বাড়িতে ফেরা যাবে না। সে সারা রাত বাইরে রাস্তায় রাস্তায় ঘুরে কাটায়। যে তার বিবেকের সাথে বাঁচার লড়াই করছে। গ্রেগের মৃত্যুর পর যে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সে বাড়ি থেকে পালিয়ে সোজা চলে আসে শহরের বাইরে এক নির্জন বিচে। সকালের আলো ফুটেছে, কিন্তু যে জীবনে শুধুই অন্ধকার। সে বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে জলের কিনারায় চলে আসে। দূরে একটা ছোট নৌকায় 3জন অচেনা ছেলেকে দেখা যাচ্ছে। তারা হাসি ঠাট্টা করছে, মাছ ধরছে। তাদের কোনো ধারণাই নেই যে তাদের দিকে মৃত্যু তাকিয়ে আছে। যে তখন ধীরে ধীরে তার জামা কাপড় খুলতে শুরু করে। একবার ভাবুন তো, একটা মেয়ে কতটা অসহায় হলে এটা করতে পারে। সে ওই অচেনা ছেলেগুলোর সাথে শারীরিক সম্পর্ক করে এই অভিশাপটা তাদের ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। এটা তার টিকে থাকার লড়াই। যে নিজের জামা কাপড় খুলে ছেলেগুলোকে সিডিউস করার চেষ্টা করে। যে সমুদ্রে নামে, কোমর পর্যন্ত পানিতে দাঁড়িয়ে সে ওই ছেলেগুলোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু শেষ মুহূর্তে তার বিবেক তাকে বাধা দেয়। সে বুঝতে পারে নিজের প্রাণ বাঁচাতে সে কোনো নির্দোষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবে না। যে বিচে ফিরে আসে। এরপর সিন কাট হয়। আমরা দেখি যে তার বিশ্বস্ত বন্ধু পল, ক্যালি আর ইয়ারার সাথে গাড়িতে করে ফিরছে। গাড়ির ভেতরে পিন পতন নীরবতা। পল জেকে ছোটবেলা থেকেই ভালোবাসে। সে জের এই কষ্ট সহ্য করতে পারছে না। পল তখন জের হাত ধরে এক অবিশ্বাস্য প্রস্তাব দেয়। সে বলে, যে এটা আমাকে দিয়ে দাও, আমি তৈরি। আমরা ইন্টিমেট হই। অভিশাপটা আমার কাছে চলে আসুক। পল জানে এটার মানে নিশ্চিত মৃত্যু। তাও সে জের জন্য এই আত্মত্যাগ করতে প্রস্তুত, কিন্তু যে রাজি হয় না। সে পলকে বন্ধু হিসেবে হলেও ভালোবাসে। সে চায় না পলের ও গ্রেগের মতো অবস্থা হোক, তাই সে পলের এই অফার ফিরিয়ে দেয়। গাড়ি চলছে। তারা শহরের রাস্তা দিয়ে যাচ্ছে। হঠাৎ যে জানালা দিয়ে বাইরে তাকায় এবং ভয়ে চিৎকার করে ওঠে। সে দেখে রাস্তার ধারে একটা বাড়ির ছাদের উপর সেই অ্যান্টিটি দাঁড়িয়ে আছে। ভাবুন একবার, ওটা ছাদের উপর দাঁড়িয়ে তাদের গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মানে ওটা তাদেরকে সব সময় ট্র্যাক করছে।
ওটা থামছে না। তারা যত জোরেই গাড়ি চালাক ওটা শর্টকাট নিচ্ছে বা তাদের পিছু পিছু ঠিক সেখানেই চলে আসছে। এই দৃশ্যটা বুঝিয়ে দেয় যে পালানোর আসলে কোনো জায়গা নেই। বন্ধুরা মিলে তখন এক মরণপণ প্ল্যান করে। তারা বুঝতে পারে পালিয়ে লাভ নেই, ওটাকে মারতে হবে। কিন্তু যে জিনিস গুলি খেয়েও মরে না তাকে মারবে কিভাবে? তারা ঠিক করে ইলেকট্রিক শক দিয়ে ওটাকে ভস্ম করে দেবে। তারা জেকে নিয়ে শহরের একটা লোকাল সুইমিং পুলে যায়। জায়গাটা ইনডোর, চারিদিকে টাইলস বসানো আর মাঝখানে বিশাল নীল পানির পুল। তারা প্ল্যান করে যে যে পুলে নামবে টোপ হিসেবে। অ্যান্টিটি যখন জেকে ধরার জন্য পুলে নামবে তখন তারা পুলের পানিতে হাই ভোল্টেজের ইলেকট্রিক ডিভাইস যেমন টোস্টার, আয়রন আর হেয়ার ড্রায়ার ফেলে দেবে। বিদ্যুৎ আর পানির সংস্পর্শে ওটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শুরু হয় সেই টানটান উত্তেজনার দৃশ্য। যে সুইমিং পুলের মাঝখানে একা দাঁড়িয়ে আছে, পানি তার কোমর সমান। বাকিরা বল, ক্যালি আর ইয়ারা পুলের পাড়ে অপেক্ষা করছে। তাদের হাতে এক্সটেনশন কর্ড দিয়ে লাগানো সব ইলেকট্রনিক জিনিসপত্র। পুরো হলটা নিস্তব্ধ, শুধু পানির ছলাৎ ছলাৎ শব্দ শোনা যাচ্ছে। জের চোখ দরজার দিকে, সে জানে ওটা আসবেই। বল আর ক্যালি একে অপরের দিকে তাকাচ্ছে, টেনশনে তাদের ঘাম ঝরছে, কারণ তারা তো ওটাকে দেখতে পাবে না। পুরোটাই নির্ভর করছে জের ইশারার ওপর। হঠাৎ জের চোখ স্থির হয়ে যায়। সে ফিসফিস করে বলে, ও চলে এসেছে। বন্ধুরা দরজার দিকে তাকায়, কিন্তু তারা কিছুই দেখতে পায় না। তাদের কাছে ওটা শুধু ফাঁকা জায়গা, কিন্তু যে দেখছে এক ভয়াবহ দৃশ্য। অ্যান্টিটি এবার রূপ নিয়েছে জের মৃত বাবার। ভাবুন একবার, সাইকোলজিক্যাল টর্চার কাকে বলে? যে তার বাবাকে খুব ভালোবাসত, আর ওই বাবার চেহারা ধরে ওটা তাকে মারতে এসেছে। যে কাপা গলায় বলে, ওটা দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে। অ্যান্টিটি ধীরে ধীরে পুলের দিকে এগোতে শুরু করে। যে চিৎকার করে, সে বলে, ও আসছে, বন্ধুরা প্রস্তুত হও। বন্ধুরা প্রস্তুত হয়, কিন্তু অ্যান্টিটি বোকা নয়। কেউ বলেছিল ওটা ধীর গতির, কিন্তু সেটা বোকা এটা বলেনি। অ্যান্টিটি বুঝতে পারে যে পানিতে নামলে বিপদ হতে পারে। সে পুলের কিনারায় এসে দাঁড়িয়ে পড়ে। সে পানিতে নামে না, উল্টে সে পুলের আশেপাশে রাখা ইলেকট্রনিক ডিভাইসগুলো ধরে টেনে তুলে নেয় এবং সজোরে জের দিকে ছুঁড়ে মারে। যে কোনো মতে নিজেকে বাঁচায়। বন্ধুরা প্যানিক করে ওঠে। তারা তো কিছুই দেখছে না, শুধু দেখছে হাওয়ায় ভেসে জিনিসপত্রগুলো জের দিকে উড়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যান্টিটি এবার আক্রমণাত্মক হয়ে ওঠে। পল তার রিভলভার বের করে এবং আন্দাজে গুলি চালাতে শুরু করে। সে জের ইশারা দেখে গুলি করছে, কিন্তু টার্গেট অদৃশ্য হওয়ায় খুব সমস্যা হচ্ছে। হঠাৎ একটা গুলি ভুল জায়গায় লাগে। ইয়ারা চিৎকার করে পড়ে যায়। পলের গুলি ইয়ারার পায়ে লেগেছে, রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। ক্যালি আর পল দিশাহারা হয়ে যায়, কিন্তু যে তখনও পুলের পানিতে, আর অ্যান্টিটি তার খুব কাছে। পল আবার গুলি চালায়। এবার অ্যান্টিটির শরীরে গুলি লাগে, কারণ হাওয়ায় রক্ত ছিটকে উঠতে দেখা যায়। ক্যালি তখন উপস্থিত বুদ্ধি খাটায়। সে দৌড়ে গিয়ে একটা বড় চাদর বা বেডশিট অ্যান্টিটিটার গায়ের উপর ছুঁড়ে দেয়। যেই না চাদরটা ওর গায়ে পড়ে, তখন তার আকৃতি বোঝা যায়। চাদরের নিচে এক মানব মূর্তি ছটফট করছে। এবার পল টার্গেট দেখতে পায়। সে সোজা অ্যান্টিটির মাথায় লক্ষ্য করে গুলি করে। বুম! অ্যান্টিটির ছিটকে গিয়ে পুলের পানিতে পড়ে যায়। সবাই ভাবে আপদ চুকেছে। অ্যান্টিটি এখন পানির তলায়। যে পুল থেকে ওঠার জন্য সাঁতার কাটে। সে যখন পুলের সিঁড়ির কাছে আসে, হঠাৎ পুলের নিচ থেকে কিছু একটা তার গোড়ালি চেপে ধরে। যে চিৎকার করে ওঠে। অ্যান্টিটি এখনো মরেনি। সে পানির নিচ থেকে জেকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে পানির ঝাপটায় হাবুডুবু খাচ্ছে। পল দৌড়ে আসে এবং পানির নিচে যেখানে এসব হচ্ছে সেখানে পর পর কয়েকটা গুলি চালায়। রক্তে পুলের পানি লাল হয়ে যায়। অ্যান্টিটির হাত আলগা হয়ে যায়। যে কোনো মতে পানি থেকে উঠে আসে। সে হাঁপাচ্ছে, ভয়ে তার সারা শরীর নীল হয়ে গেছে। কিছুক্ষণ পর পানি শান্ত হয়ে যায়। তারা পুলের দিকে তাকিয়ে থাকে। পানিতে রক্তের বিশাল ছোপ ভাসছে, কিন্তু কোনো লাশ নেই। চাদরটা ভেসে আছে, কিন্তু তার নিচে কেউ নেই। অ্যান্টিটি কি মরেছে, নাকি অদৃশ্য হয়ে গেছে, নাকি পালিয়ে গেছে? কেউ নিশ্চিত নয়। তবে আপাতত আক্রমণের কোনো লক্ষণ নেই। তারা ধরাধরি করে ইয়ারাকে নিয়ে হসপিটালে যায়। সিন কাট হয়। আমরা দেখি জের বাড়িতে জে আর পল বসে আছে। তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ। তারা জানে এই জিনিসটা সহজে পিছু ছাড়বে না। শেষ পর্যন্ত যে পলের সেই অফারে রাজি হয়।
সে পলকে ভালোবাসে, তাই সে চায়নি পলকে জড়াতে। কিন্তু এখন তাদের সামনে আর কোনো উপায় নেই। তারা দুজনে মিলে এই লড়াই লড়বে। জে আর পল ইন্টিমেট হয়। এর মাধ্যমে যে অফিসিয়ালি অভিশাপটা পলের শরীরে ট্রান্সফার করে দেয়। এখন এন্টিটি পলকে ফলো করবে। কিছুদিন পরের দৃশ্য। রাত হয়েছে। পল গ্রেগের গাড়িটা নিয়ে ড্রাইভ করছে। সে শহরের এক কুখ্যাত এলাকায় চলে এসেছে, যেখানে রাস্তার ধারে পতিতারা দাঁড়িয়ে থাকে। পল ধীর গতিতে গাড়ি চালাচ্ছে, জানালা দিয়ে তাদের দেখছে। আমাদের মনে প্রশ্ন জাগে, পল কি তাহলে কোনো পতিতার সাথে ইন্টিমেট হবে আর এটা পাস করে দেবে? এটা করলে হয়তো তারা দুজনেই সেফ হয়ে যাবে, কারণ ওই পতিতা হয়তো জানবেও না তার সাথে কি হলো। আর সে মারা গেলে অভিশাপ আবারও পলের কাছে আসবে। তাতে অনেক সময় পাওয়া যাবে। পল কি এতটাই নিষ্ঠুর হতে পারবে, নাকি সে শুধুই ভাবছে? ক্যামেরা পলের মুখের উপর ফোকাস করে। সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। শেষ পর্যন্ত সে গাড়ি নিয়ে চলে যায়। আমরা নিশ্চিত হতে পারি না যে সে কিছু করেছে কিনা। শেষ দৃশ্য। দিন গড়িয়ে বিকেল। জে আর পল হাত ধরাধরি করে রাস্তা দিয়ে হাঁটছে। আকাশটা মেঘলা, পরিবেশটা থমথমে। তারা একে অপরের হাত শক্ত করে ধরে আছে, যেন তারা একে অপরকে আর ছাড়বে না। তারা এখন নিরাপদ, বা অন্তত তারা তাই ভাবছে। ঠিক তখনই ক্যামেরার ফোকাস একটু পিছনে যায়। অনেক দূরে রাস্তার মোড়ে একটা অস্পষ্ট অবয়ব দেখা যায়। একজন মানুষ খুব ধীর গতিতে তাদের পিছনে হেঁটে আসছে। সে কি কোনো সাধারণ পথচারী, নাকি সেই এন্টিটি? পল কি এটা পাস করতে পারেনি, নাকি পাস করার পর সেটা সেই পতিতাকে মেরে আবারও পলের কাছে ফিরে এসেছে, নাকি জের কাছে ফিরে এসেছে? মুভিটা কোনো উত্তর দেয় না, শুধু ওই হাঁটার দৃশ্যটা দেখিয়ে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। আর এভাবেই শেষ হয় আজকের গল্প। এক অদ্ভুত অস্বস্তি আর অমীমাংসিত রহস্য রেখে যায়। মুভিটার পরিচালকের মেসেজটা খুব ক্লিয়ার। তোমার কৃতকর্মের ফল বা তোমার অতীত তোমাকে আজীবন তাড়া করবে, তুমি যতই দূরে সরে যাও না কেন। জে আর পল হয়তো সাময়িকভাবে বেঁচে গেছে, কিন্তু তাদের কি আদেও মুক্তি মিলেছে, নাকি বাকি জীবন তাদের প্রতিটা মুহূর্তে পিছন ফিরে তাকাতে হবে? এটাই ছিল আজকের মুভির আসল রহস্য। তো কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা শুনে আপনার গায়ে কাটা দেয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবধানে থাকবেন। ভুলেও পিছন ফিরে তাকাবেন না। হয়তো কেউ হাঁটছে আপনার পিছু পিছু। এভাবেই আমি হয়তো আবারও ফিরে আসব নতুন কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।